আসসালামু আলাইকুম। কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের লেনদেন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে লেনদেন সম্পর্কিত একটি অঙ্ক এখানে দেয়া আছে। আসলে লেনদেন সম্পর্কিত অঙ্ক বলতে এখানে লেনদেনের ব্যাখ্যা আমাকে দিতে হবে যে কোন উপাদানের পরিবর্তন হলো, কিন্তু এখানে গাণিতিক কোনো হ্রাসবৃদ্ধি এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। এখন এই লেনদেনটি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভালোভাবে ডেবিট ক্রেডিটটা শিখতে হবে। কারণ ডেবিট ক্রেডিটটা আমরা যত দ্রুত আয়ত্ত আনতে পারবো ততটাই কিন্তু লেনদেনটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। তো এখানে দেখতে পাচ্ছি জনাব বশির আহমেদ 2019 সালের এপ্রিল 1 তারিখে নগদ 50,000 টাকা ও 30,000 টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এটা আগে ডেবিট ক্রেডিট করতে হবে। যেহেতু ব্যবসা আরম্ভ করেন তাহলে নগদ টাকা এবং ব্যাংক ব্যালেন্স দুইটাই কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক ব্যালেন্স লেখা যাবে না, আমাকে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। আর দুইটার সমন্বিত নামটাই কিন্তু মূলধন। অর্থাৎ আমরা ব্যবসা শুরু করার সময় যে সমস্ত উপকরণে আমাদের ব্যবসার কার্যক্রম শুরু করব সেটাকে কিন্তু মূলধন বলা হয়। এখন এখানে নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক ব্যালেন্স ব্যাংকে জমা এটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং দুইটাই কিন্তু সম্পদ, যার ফলে দেখতে পাচ্ছ এপ্রিলের 1 তারিখে লেনদেন নগদ অর্থ ও ব্যাংক জমা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা সম্পদ, ব্যাংক জমা কিন্তু সম্পদ। অপরদিকে এই দুইটাকে বলা হয় মূলধন এবং যার ফলে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা মালিকানা সত্ত্বের জায়গায় এখানে মূলধনটা এখানে ব্যবহার করতে পারি। এপ্রিল 2 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটার কারণে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে নগদের হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নগদ টাকা সম্পদ, কিন্তু ব্যাংক ঋণটা হলো দায়, কারণ এই টাকা ভবিষ্যতে আমাকে ফেরত দিতে হবে, যার ফলে ঋণটা নেওয়ার সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের দায়টা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তো 2 তারিখে লেনদেনের ব্যাখ্যা হবে নগদ অর্থ বৃদ্ধি পায়, বৃদ্ধি এবং ব্যাংক ঋণ বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নগদ টাকা সম্পদ, যার ফলে সম্পদ বৃদ্ধি মানে বৃদ্ধি, আর ব্যাংক ঋণ এখানে দায়, যার ফলে এখানে বৃদ্ধি। এখানে 2 তারিখে মালিকানা সত্ত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। 4 তারিখে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হলো 10,000 টাকা। এখন ব্যক্তিগত প্রয়োজন বলতে মালিকের জন্য বোঝানো হয়েছে। মালিক যেহেতু তার ব্যক্তিগত কাজে ঋণটা নিয়েছে, এই ঋণের দায়ভার মালিককে বহন করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এই ঋণের কোনো সম্পর্ক নেই। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এই ঋণের কোনো সম্পর্ক নেই, যার ফলে এটাকে আমরা লেনদেন ধরতে পারবো না। আর যেহেতু লেনদেন নয়, যার ফলে 4 তারিখে এখানে এ সমান এল প্লাস ও ই সমীকরণে কোনো উপাদানের পরিবর্তন হয় নাই। 6 তারিখে দিনাদারের কাছ থেকে নগদ অর্থ বা চেক পাওয়া গেল 20,000 টাকা। আমরা দিনাদারের কাছ থেকে নগদ অর্থ পেতে পারি বা চেকের মাধ্যমে তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারি, যার ফলে যদি নগদে তার কাছ থেকে আদায় করি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে, যার ফলে নগদের হিসাব ডেবিট এবং দিনাদার হিসাব ক্রেডিট। আর যদি তার কাছ থেকে চেক পাই তার মানে বুঝতে হবে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, তার মানে তখন হবে ব্যাংক হিসাব ডেবিট এবং দিনাদার হিসাব ক্রেডিট। দুইটাই কিন্তু সম্পদ। নগদ টাকা বা ব্যাংক যেটাই বৃদ্ধি পাক এটা সম্পদ এবং দিনাদার এটা কিন্তু সম্পদ। নগদ টাকা বা ব্যাংক সম্পদটা বৃদ্ধি পেয়েছে আর দিনাদার কিন্তু সম্পদটা এখানে হ্রাস পেয়েছে, কারণ দিনাদারের কাছে এটাকে আমি আর কখনো দাবি করতে পারবো না। যার ফলে ব্যাখ্যা আসবে নগদ অর্থ বৃদ্ধি পাওয়ায়, আমাকে যে কোনো একটা লিখতে হবে। যদি নগদ টাকা পেয়ে যাই তাহলে নগদ অর্থ বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি, অথবা ব্যাংকের মাধ্যমে মানে চেকের মাধ্যমে যদি পাই তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি, এবং দিনাদার হ্রাস পায়, এখানে হ্রাস, কারণ দিনাদারের কাছে আমি টাকাটি কখনো দাবি করতে পারবো না। 12 তারিখে পাওনাদারকে নগদে বা চেকে পরিশোধ করা হলো। পূর্বে যার কাছ থেকে পণ্য বাকিতে ক্রয় করেছিলাম সেই টাকার একটি অংশ তাকে আমি দিয়ে দিলাম, পাওনাদারকে দিয়ে দিলাম। তাহলে এটা জাবেদা করতে হবে বা ডেবিট ক্রেডিট করতে হবে। পাওনাদার হিসাব ডেবিট, যদি নগদে প্রদান করি নগদ হিসাব ক্রেডিট, আর যদি চেকের মাধ্যমে প্রদান করি তাহলে ব্যাংক হিসাব এখানে ক্রেডিট। এখন সম্পদের ব্যাখ্যা আমাকে আগে দিতে হবে। সম্পদ সবসময়, দায়ের ব্যাখ্যাটা পরে দিব। দেখতে পাচ্ছ সমীকরণে
এই ব্যাখ্যাটা আগে দিতে হবে, তারপরে দায়ের ব্যাখ্যা দিতে হবে এবং সর্বশেষে মালিকানা সত্ত্বের ব্যাখ্যাটা আমাকে দিতে হবে। তো আমি যদি নগদে পরিশোধ করি তাহলে নগদ টাকা হ্রাস পাবে নিশ্চয়ই, তারপরে নগদ অর্থ হ্রাস পাওয়ায় এ হ্রাস। আর যদি আমরা চেকের মাধ্যমে দেই তাহলে ব্যাংক থেকে টাকাটা কমে যাবে, যার ফলে ব্যাংক জমা হ্রাস পায়, এখানে এ হ্রাস। এবং পাওনাদার হলো কিন্তু দায়, কারণ যে পাওনাদারকে আমি টাকাটা দিচ্ছি এই পাওনাদারকে কিন্তু আমি ভবিষ্যতে বা পরবর্তী পর্যায়ে এই টাকাটি আর পরিশোধ করব না। সে আমার কাছে টাকাটি পায়, যে টাকা দিয়ে দেবো সেই টাকার সমপরিমাণ দায়টা কিন্তু এখানে হ্রাস পেয়েছে, যার ফলে এবং পাওনাদার হ্রাস পায়, এখানে এল হ্রাস হবে। এখানে শিক্ষার্থীরা এখানে যদি পাওনাদার হ্রাস পাওয়ার কারণে এখানে এল হ্রাস পেয়েছে। আজকের হিসাব সমীকরণে শুধুমাত্র প্রথম লেনদেনে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, কিন্তু পরবর্তী যে লেনদেনগুলো আমরা এখানে সমাধান দিলাম, একটা লেনদেনে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ যে 4টি কারণে মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় সেই 4টি কারণের একটি কারণও আমাদের বাকি লেনদেনের মধ্যে দেখা যায় নাই, বিধায় এখানে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় নাই। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইভাবে প্রতিটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে যদি আমরা লেনদেনগুলো সমাধান করার চেষ্টা করি তখন দেখবে যে লেনদেনের ব্যাখ্যাটা দেওয়া তোমার জন্য অনেক সহজ হবে। তো আজকে